আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। 21শে জুলাই আগামীকাল, কারণ আজ 20শে জুলাই। এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেস বিগত বহু বছর ধরে পালন করে আসছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে 21শে জুলাইটা কার? এত বছর ধরে তৃণমূল কংগ্রেস পালন করলো, যারা আন্দোলন করেছিলেন তারা কংগ্রেসের যুব নেতা নেত্রীরা ছিলেন, গুলি চালালো সিপিএম, আর এতগুলো বছর ধরে খালি এমনি সমালোচনা করতে গিয়ে গালিগালাজ খেলো বিজেপি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে 21শে জুলাইকে কেন্দ্র করে চারটে মঞ্চ তৈরি হচ্ছে। শহীদ পরিবার যাবেন কোথায়? কোন মঞ্চ তাদের জন্য? সব থেকে বড় প্রশ্ন 21শে জুলাই কার, তা নিয়ে আজকের সোজাসুজি স্বর্ণালী। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। অপপ্রচার বোধহয় বিগত কয়েক বছর ধরে বাংলার একটা অচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। কেন বলছি কথা? কারণ ছত্রে ছত্রে অপপ্রচার আমরা সাক্ষী থেকেছি বিগত কয়েক বছরে। বিজেপি আসার আগে হাজার একটা অপপ্রচার তৈরি হয়ে গিয়েছিল। এখনো আজকের দিনেও পশ্চিমবঙ্গে উন্নয়নের আগে অপপ্রচার চলে আসে বিরোধীদের। বিরোধীরা বিধানসভায় নেই, বিরোধীদের দেখতে পাওয়া যায় না, বিরোধীরা রাস্তায় থাকে না, কিন্তু বিরোধীরা অপপ্রচারে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই। একাধিক বিষয় নিয়ে অপপ্রচার আমরা দেখেছি। আজকে এমন একটা দিন, নিঃসন্দেহে আগামীকাল 21শে জুলাই নিয়ে নিঃসন্দেহে কথা বলবো। তবে তার আগে আজকের দিনটাও খুব উল্লেখযোগ্য, খুব সিগনিফিকেন্ট। কারণ আজকের দিনে এই যে এতগুলো দিন ধরে যে অপপ্রচার চলছিল, সেই অপপ্রচারের একটা একটা করে জবাব দেওয়া হচ্ছে। কিভাবে? আজকে সরকারিভাবে বাংলা ভাষাকে অন্য লেভেলে, অন্য পর্যায়ে গিয়ে স্বীকৃতি দিল বিজেপি সরকার। অথচ এই বিজেপি সরকার নাকি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, হিন্দির আগ্রাসন মানছি না, মানব না, এতদিন ধরে এত কথা বলে আজকে বিজেপি সরকার যে দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ নিয়েছে, তাতে এক কথায় সমস্ত অপপ্রচারের মুখে ঝামা ঘষা হয়ে গেছে। 21শে জুলাই নিয়ে কি চলছে, আর 21শে জুলাই নিয়েও বা কি অপপ্রচার ছিল বলবো। তার আগে আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবরটা জানিয়ে দিই এই মুহূর্তে সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই, তা হচ্ছে বাংলা ভাষা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত বাংলার প্রথম বিজেপি সরকারের। সরকারি কাজে বাংলা ইন, ইংরেজি আউট। সরকারি কাজে বাধ্যতামূলক করা হলো বাংলা ভাষা। সরকারি চিঠি পত্র লেখা হবে বাংলায়। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর এই নয়া নির্দেশিকা। বিধানসভায় আজকে ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে বাংলা ভাষার জন্য একসময় রাজেশ তাপসরা গুলি খেয়েছিল, যে বাংলা ভাষায় কথা বলার জন্য, লেখার জন্য আজকে এখানে নেতা মন্ত্রী, প্রাক্তন নেতা মন্ত্রীদের কাছে শুনতে হয়েছিল যে উর্দুতে নাকি লোকজন কথা বলবে। তারা নাকি স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের 50% মানুষ নাকি একদিন শুধুমাত্র উর্দুতে কথা বলবে। সেই বাংলা ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে। আমি বলছিলাম, শুরু করেছিলাম অপপ্রচার দিয়ে, যে তৃণমূল কংগ্রেস লাস্ট কয়েক বছরে এবং তার আগের আমল থেকে এই অপপ্রচারটা বাংলার সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিল।
পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর জন্য একটাই অস্ত্র হচ্ছে অপপ্রচার। যে কোনো মানুষ, যে কোনো বিষয়, যে কোনো রাজনৈতিক দল, রং, মত নির্বিশেষে অপপ্রচার করে দাও। বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কোনটা সত্যি কোনটা মিথ্যে গুলিয়ে দিয়ে অপপ্রচার করে দাও। আমরা শুনে এসেছি বিজেপি এলে নাকি বাংলা ভাষায় কথা বলা যাবে না, বিজেপি নাকি বাংলার শত্রু, বাঙালির শত্রু, বিজেপি এলে নাকি মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না। আর সেই বিজেপির আমলে এসে বাংলা ভাষা অফিসিয়ালি সরকারি সমস্ত কাজে ব্যবহৃত হতে চলেছে। শুধুমাত্র 21শে জুলাই নিয়ে তাই আলোচনা করব না, বাংলা ভাষাটা নিয়েও আজকে একটু সময় খরচ করবো, একটু আপনাদের থেকে সময় চেয়ে নেব। তার আগে শুনবো শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কি বললেন বিধানসভায় আজ, শুনুন। পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। তাহলে এতদিন ধরে এই অপপ্রচারগুলো কিসের জন্য, কাদের জন্য? বাংলার জন্য, বাঙালির জন্য, বাংলা বাঙালির ভালো চেয়ে। এক্ষেত্রে কোনো আবেগ, কোনো ইমোশন, কোনো কিছুরই কেউ ধার ধারেনি। পশ্চিমবঙ্গের বাঙালিদের চিরকাল মানুষ তাদের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এসছে যে কত মিথ্যে, কত অপপ্রচার পশ্চিমবঙ্গের বাঙালিরা হজম করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা যেদিনকে রুখে দাঁড়িয়েছে সেদিনকে পালাবদল হয়ে গেছে। এই কোনটা রটনা আর কোনটা ঘটনা এটা দেখানোর জন্য কোনো মেইনস্ট্রিম মিডিয়া পর্যন্ত এগিয়ে আসেনি। রিপাবলিক বাংলা শুরু থেকে রটনা আর ঘটনার পার্থক্য দেখিয়ে এসেছে। শুরু থেকে কি কি রটনা ছিল আর কোনটা ঘটনা ছিল, আজকে কয়েকটা ঘটনার এক্সাম্পল দিয়ে আসবো। আরো বড় একটা অপপ্রচার যার পর্দাফাশ করেছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে কয়েকটা রটনা আর ঘটনার এক্সাম্পল দিই। রটনা নাম্বার 1, বিজেপি নাকি বাংলা ভাষা বিদ্বেষী। বিজেপি হচ্ছে বাংলা ভাষা বিদ্বেষী। আর ঘটনাটা কি, যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এই বিজেপি সরকারের আমলে। এই বিজেপি সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। আরেকটা এক্সাম্পল দিই, রটনা আর ঘটনার এক্সাম্পল। রটনা, বিজেপি এলেই নাকি হিন্দির আগ্রাসন হয়ে যাবে, সবাইকে নাকি হিন্দিতে কথা বলতে বাধ্য করা হবে। বিজেপি এলেই নাকি হিন্দির বোঝা চেপে যাবে বাঙালির ঘাড়ে, আমরা নাকি হিন্দিতে কথা বলা শুরু করে দেব, হিন্দির আগ্রাসন, পশ্চিমী আগ্রাসন নাকি বেড়ে যাবে। আর ঘটনা কি? ঘটনা হলো বিজেপি আসার 2 মাসের মধ্যে, 2-3 মাসের মধ্যে সরকারি কাজে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করে দেওয়া হলো। বোঝা যাচ্ছে রটনা কি আর ঘটনা কি। রটনা, আরেকটা এক্সাম্পল দিই, খুব ইচ্ছে করছে দিতে, আটকাতে পারছি না নিজেকে। আমিষ নাকি বন্ধ হয়ে যাবে, বিজেপি এলেই নাকি মাছ মাংস বন্ধ হয়ে যাবে, বিজেপি এলে মাছ খেতে পারবেন না, বিজেপি এলে মাংস খেতে পারবেন না, তাই নাকি? ঘটনা হচ্ছে কি, আজ পর্যন্ত এমন একটাও ঘটনা ঘটেনি, এমন একটাও ঘটনা ঘটেনি যেখানে কোথাও দেখানো হয়েছে, কোথাও দেখতে পাওয়া গেছে যে বিজেপি আসার পর কোনো মাছের দোকান বন্ধ হয়েছে, কোনো ডিমের দোকানের ঝাঁপ বন্ধ হয়েছে, কোনো মাংসের দোকান বন্ধ হয়েছে। কোনো মাংসই নয়, পয়েন্ট নোট করার জন্য, কোনো মাংসের দোকানই বন্ধ হয়নি। তাহলে রটনাগুলো কিসের জন্য ছিল? আর
দুটো এক্সাম্পল দিই, রটনা আর ঘটনার। রটনা হচ্ছে যে বাংলার ইতিহাসের নাকি বিকৃতি করা হচ্ছে, বাংলার যে আসল ইতিহাস সেই ইতিহাসকে নাকি ভুলিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কি তাই? ঘটনাটা কি? আসল বাংলার ইতিহাসকে এত বছর বাদে বিজেপি সরকার সামনে নিয়ে এলো। সেটা কি? 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। আজ পর্যন্ত কেউ জানেই না পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম, এমনকি আমাদের প্রজন্ম বা আমাদের একটু আগের প্রজন্ম অনেকে জানেন না যে 20শে জুন দিনটা কি হয়েছিল। 20শে জুন যে পশ্চিমবঙ্গের জন্য ভোটে জিতে পশ্চিমবঙ্গকে আমরা পাকিস্তান থেকে ছিনিয়ে আনতে পেরেছিলাম, অখণ্ড বাংলা থেকে পশ্চিমবঙ্গকে একটা পশ্চিম প্রান্তকে আমরা ভারতের সঙ্গে রাখতে পেরেছিলাম, আমাদের উত্তরসূরিরা পেরেছিলেন। এই দিনটাই কোনোদিনও পড়ানো হয়নি, না তৃণমূলের আমলে না আগের বাম জমানায়। আর একটা লাস্ট উদাহরণ দিই রটনার ঘটনার। রটনা হচ্ছে যে বিজেপি এলেই নাকি বাংলার মনীষীদের অসম্মান করা হবে, বাংলার বিপ্লবী, বাংলার মনীষী, বাংলার কবি সাহিত্যিকদের নাকি অসম্মান করা হবে। আর ঘটনা কি? বিজেপি সরকারের আমলে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রদের স্মরণ করা হলো। বঙ্কিমচন্দ্র এত বছর বাদে তিনি তার প্রাপ্য সম্মানটুকু পেলেন বাঙালির কাছ থেকে। কি অদ্ভুত বিষয় না? প্রত্যেক মুহূর্তে কিছু মিথ্যে রটিয়ে দিয়ে রটনার ওজনটা বাড়িয়ে আসল ঘটনা থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া। আর এই ঘটনা নিয়ে বলতে বলতে মনে পড়লো আজকের সব থেকে বড় খবর, যা দিয়ে শুরু করেছিলাম সোজাসুজি স্বর্ণালী। এতগুলো বছর ধরে সব থেকে বড় রটনার যে প্রমাণ, সেই সব থেকে বড় রটনার বোঝা বোধহয় আমরা বই নিয়ে বেড়াচ্ছি। সব থেকে বড় অপপ্রচার, রাজনৈতিক সব থেকে বড় অপপ্রচার, যার সাক্ষী আমি এবং আপনি। কি সেই অপপ্রচার? যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের নাকি শহীদ দিবস। রিয়েলি তৃণমূল কংগ্রেস তো সেই সময় ছিলই না। এবং প্রতি বছর নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণে 21শে জুলাই নাকি পালন করে এসেছেন। সব থেকে বড় রাজনৈতিক অপপ্রচার পশ্চিমবঙ্গের বুকে। 21শে জুলাই কাদের ছিল? আর 21শে জুলাই কারা পালন করে এসেছিল আর কিভাবে পালন করে এসেছিল? যদি সত্যি সত্যি 21শে জুলাইয়ের নিহত শহীদদের প্রতি আগের সরকারের বিন্দু মাত্র কোনো আবেগ থাকতো, তাহলে 21শে জুলাইয়ে মঞ্চে লেপাগলু ডান্স 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 এরকম নাচ দেখতে হতো না। তাহলে 21শে জুলাইয়ে যারা অপরাধী, যারা গুলি চালিয়েছিল, যারা নির্দেশ দিয়েছিল, যাদের জন্য অতজন শহীদ হয়েছিল, তাদের বিরুদ্ধে ফাইল খোলা হতো, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতো, যা নেওয়া হয়নি। আর একটা রটনার পর্দা ফাঁস হলো আজ, কারণ শুভেন্দু অধিকারী তিনি আজকে বিধানসভায় 21শে জুলাইয়ের ফাইল খুললেন। আজকের অন্যতম বড় খবর। এবং এ যাবৎকাল পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে সব থেকে বড় রাজনৈতিক অপপ্রচারের পর্দা ফাঁস হচ্ছে। এবার খুলছে 21শে জুলাইয়ের ফাইল। 21শে জুলাই ভাঙিয়ে এতদিন ধরে শুধুমাত্র রাজনৈতিক অ্যাডভান্টেজ নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই পালনের নামে স্রেফ বিনোদন হয়েছে, শহীদ পরিবারগুলি ক্ষতিপূরণ থেকেও বঞ্চিত থেকেছে। বিধানসভায় পর্দা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ কিছু বার্তাও দিলেন তিনি। কি সেই বার্তা? চলুন দেখা যাক বিধানসভায় 21শে জুলাই নিয়ে কি বার্তা রাখলেন শুভেন্দু অধিকারী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামীকাল 21শে জুলাই, এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল? পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন
এখনো জানতে পারলো না। একুশে জুলাই নিয়ে শুভেন্দু অধিকারী তিনি মারাত্মক কথা বললেন যে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটারও পর্দাফাশ হবে, সেটারও ভান্ডাফোড় হবে, আর তার সঙ্গে সঙ্গে সামনে আসবে যে আসলে একুশে জুলাই কি ঘটেছিল এবং তৃণমূল কংগ্রেস আদেও একুশে জুলাই নিয়ে বিন্দুমাত্র কোনোভাবে আবেগতাড়িত আদেও ছিল কিনা, নাকি শুধুমাত্র একুশে জুলাই থেকে নিজেদের রাজনৈতিক অ্যাডভান্টেজ নিয়ে এসছে এতদিন ধরে। আমার মনে হয় এতগুলো যে অপপ্রচারের একটা লম্বা তালিকা, আজকে শোটা আমি অপপ্রচার নিয়ে করছি, রাজনৈতিক অপপ্রচার। সেই রাজনৈতিক অপপ্রচারের বোধহয় সব থেকে বড় উদাহরণ হয়ে রইল একুশে জুলাই। এছাড়া এরকম ছোটখাটো অপপ্রচার তো লেগেই থাকে, যে অপপ্রচারের আজকে আরো একটা পর্দাফাশ হয়েছে, কারণ বাংলা ভাষা অফিসিয়াল হয়ে গিয়েছে, এরকম অনেক পর্দাফাশ হয়েছে। আজকে অপপ্রচার নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য। বাকিদের কাছে আসবো, তবে তার আগে মানুষদের থেকে একটা ছোট্ট রিয়াকশন নেব। মানুষ, তো আজকে রাজনৈতিক অপপ্রচার নিয়ে আমরা কথা বলছিলাম, এবং রাজনৈতিক অপপ্রচার নিয়ে কথা বলতে বলতে মনে পড়লো যে রাজনৈতিক অপপ্রচার বোধহয় সব থেকে বেশি আমরা বিগত 5 বছরে দেখেছি, এবং লাস্ট 2 বছরে স্পেসিফিক্যালি। এই যে বিজেপি এলে কি হবে, বিজেপি এলে বাংলা ভাষায় কথা বলা যাবে না, বিজেপি এলে হিন্দির আগ্রাসন বাড়বে, বিজেপি এলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে, বিজেপি এলে নিজের মাতৃভাষায় কথা বলা যাবে না, বিজেপি এলে কি হবে বলে এই যে এতগুলো অপপ্রচার ছিল, আজকে তার একটা ছোট্ট পর্দাফাশ হয়েছে। বিজেপি সরকার, প্রথম পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এসে বলল যে বাংলায় সমস্ত অফিসিয়াল কাজ, সরকারি কাজ বাংলা ভাষাতে হবে। এবার যে বাংলা ভাষার টিচার চেয়ে রাজেশ আর তাপস গুলি খেয়েছিল এই পশ্চিমবঙ্গের বুকে, সেই পশ্চিমবঙ্গের বুকে বিজেপি সরকার আসার পরে বাংলা ভাষাকে সরকারি কাজে অফিসিয়াল ভাষা করা হলো। এটা একটা অপপ্রচারের একটা ছোটখাটো জবাব, পর্দাফাশ বটে, কিন্তু তার থেকেও বড় অপপ্রচার, রাজনৈতিক অপপ্রচার নিয়ে কথা বলছি যখন, সেটা আমার মনে হয়েছে যে বোধহয় একুশে জুলাইটা সব থেকে বড় রাজনৈতিক অপপ্রচার। কি মনে হয় যে বাংলা ভাষা হোক বা একুশে জুলাই হোক, পশ্চিমবঙ্গের মানুষকে কি অপপ্রচার করে মিথ্যে বলে বোকা বানানোটা এত সহজ ছিল মানুষটা? না, একেবারেই ছোটখাটো নয় সিদ্ধান্তটা, যেটা তুমি বললে বাংলা ভাষার ব্যবহার এই মুহূর্তে স্বাধীনতার পরের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভোটের আগে একটা বুদ্ধিজীবী গোষ্ঠী এবং একটা বাংলা পক্ষ বলে একটি গোষ্ঠী, তারা ক্রমাগত যে প্রচারটি করেছিল সেটা হচ্ছে বাঙালি জাতির উপর হিন্দি সাম্রাজ্যবাদ এবং হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা বলেছিল যে বিভিন্ন ধরনের আমাদের আচার অনুষ্ঠান সবেতে হিন্দি সাম্রাজ্যবাদের প্রভাব দেখা যাচ্ছে, অফিসে অফিসে ইংরাজি ব্যবহার হচ্ছে। তাদেরকে মুখের মতো জবাব যদি দিতে হয় তাহলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাষাকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে দিয়ে ইংরেজদেরকে বুড়ো আঙুল দেখিয়ে এবং ইংরেজদের মুখের ওপরে বাংলা ভাষায় ভাষণ দেওয়া করিয়েছিলেন সমাবর্তনে। তারপর মানে ধরো প্রায় 100 বছরের কাছাকাছি, 90 বছর পর এই প্রথম পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে অত্যন্ত সদম্ভে বলতে পারো নিজের থেকে ঘোষণা করলেন যে পশ্চিমবঙ্গের আগামী কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম বাংলা ভাষায় হবে। সুতরাং আজকের দিনটাও বাংলার ইতিহাসে অত্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এইবার বলো ইতিহাস বিকৃতি। ইতিহাস বিকৃতি দীর্ঘ দিন থেকে শুরু হয়েছে। সবথেকে মজার ব্যাপার হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত বাঙালি ঐতিহাসিকেরা অত্যন্ত বিখ্যাত এবং নামী, যদুনাথ সরকার, রমেশচন্দ্র, এদের প্রত্যেকের ইতিহাস পশ্চিমবঙ্গে পড়ানো হয় না। মানে অলিখিতভাবে সিপিএম সরকার এদের ইতিহাসকে ব্যান করেছিল। কারণ কি না, এদের ইতিহাস কেন পড়ানো হবে না? কেন বাঙালি ইতিহাসবিদ, তার লেখা বই কেন পড়ানো হবে না? একদম তাই, এটাই প্রশ্ন যে কেন যদুনাথ সরকারের লেখা, কেন রমেশচন্দ্র মজুমদারের লেখা ইতিহাস বই বাংলার ইতিহাসে সংশ্লিষ্ট হয় না? কেন আমাদেরকে বারবার ইরফান হাবিব বা বামপন্থী ঘরানার রামচন্দ্র ঝা এদের ইতিহাস পড়ানো হয়? তার কারণ এই যে যারা আমাদের বাঙালি ঐতিহাসিক
তারা যে সত্যটা লিখেছেন সেই সত্য বাঙালির সামনে আসতে দেওয়া হয়নি। এখন একটা খুব মজার বিতর্ক তৈরি করা হচ্ছে, দেখবে এই একইভাবে ইতিহাস বিকৃতির কারণে। সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ না নেতাজি, অর্থাৎ লড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষ কি কোনো কালে এটা ছিল? বাঙালি দুটো আইকন, দুজন চরিত্র, তাদের সঙ্গে লড়াই করে দাও। একদম আমাদের চোখে বিবেকানন্দ বৈদান্তিক সন্ন্যাসী, চৈতন্যদেব ভক্তিবাদী সন্ন্যাসী। তার মানে আমরা কি বলতে পারবো আপনি বিবেকানন্দকে গ্রহণ করবেন না, চৈতন্যকে গ্রহণ করবেন, অর্থাৎ বিবেকানন্দকে বদনাম করলে আপনি চৈতন্যদেবের অনুসারী নন, অথবা চৈতন্যদেবকে অনুসরণ করলে আপনি বিবেকানন্দ, কারণ দুটো মেরুর সন্ন্যাসী, কিন্তু দুজনেই আমাদের আইকন। অত্যন্ত সূক্ষ্মভাবে একইভাবে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে লড়িয়ে দেওয়া হচ্ছে যে শ্যামাপ্রসাদ না নেতাজি। আরে ভাই, শ্যামাপ্রসাদের সঙ্গে নেতাজির কেন লড়াতে যাব? দুজনেই আমাদের আইকন। এই ইতিহাস বিকৃতির খেলাটা দীর্ঘদিন ধরে খেলে এসেছে আমাদের বামপন্থীরা, পরবর্তীকালে সেটাকে বহন করে নিয়ে গেছে তৃণমূলপন্থীরা। 21শে জুলাইকে কেন্দ্র করেও তাই। একইভাবে 1993 21শে জুলাই, ঠিক তার আগের পটভূমিগুলো দেখো, যদি আমরা তখন যৌবন, কলকাতার একটি ছাত্র, একটি ইউনিভার্সিটির, দেখা যাচ্ছে জোর করে মহাকরণ দখল করতে গিয়েছিল। সেখানে সেই সময়ের খবরের কাগজ খুললেই দেখা যাবে ভোটে হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অত্যন্ত ফিউরিয়াস হয়ে ওঠেন যে কোনোভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে ওখান থেকে টেনে সরাবো। এটাই ছিল তখনকার স্লোগান, যে মহাকরণ অভিযান করো। মহাকরণ থেকে সরকার এসেছে, এবং তখন একটা শব্দ ব্যবহার হতো, সাইন্টিফিক রিগিংয়ের মাধ্যমে সরকার এসেছে, মানুষের ভোটে নয়। সুতরাং মানুষ গিয়ে মহাকরণ থেকে উৎখাত করবে, সেই ডাক দিয়েছিলেন কংগ্রেসের হিসাবে। তারপরে সেটা হাইজ্যাক হয়েছে, তারপরে তিনি সেটাকে নিজের আন্দোলন বলে হাইজ্যাক হতে হতে আমি বলছিলাম না যে এই যে অপপ্রচার এবং পশ্চিমবঙ্গের রাজনীতি বোধহয় একে অপরের সমর্থক হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপপ্রচার থাকবে না, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি কি? কিন্তু আজকে আমরা এই অপপ্রচারের সব থেকে বড় বড় কিছু অধ্যায়ের পাতা উল্টাচ্ছি সন্ধ্যে 7টায়, এক্সক্লুসিভলি অপপ্রচার স্পেশাল এই শো। মানুষদের বলছিলেন যে কিভাবে কি হাইজ্যাক হয়ে গেল। একটু ব্যাকগ্রাউন্ড, জাস্ট 2-4টে পয়েন্টে ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। 21শে জুলাইয়ের নেপথ্য স্টোরি, 21শের ইতিহাস। 21শে জুলাই 1993 সাল, মানে পায়ে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। 1993 21শে জুলাই, ধর্মতলা চত্বর, সেখানে যুব কংগ্রেসের মহাকরণ অভিযান চলছে। এটা গ্রাফিক্সের মতো করে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছে। ধর্মতলা চত্বর, সেখানে যুব কংগ্রেসের মহাকরণ অভিযান, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি এই মিছিলের পারমিশন দিলেন না, তাই তার জন্য মিছিলে পুলিশি বাধা সামনে চলে এলো। পুলিশের কাছে কে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, কি ইনস্ট্রাকশন গেছে আজ পর্যন্ত ধোঁয়াশা। কিন্তু হঠাৎ পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশের কাছে কি গুলি চালানোর নির্দেশ ছিল? পুলিশ কি নিজে থেকে গুলি চালায়? যদি নির্দেশ যায় তাহলে কে নির্দেশ দিয়েছিল? এই সব কিছু আজ পর্যন্ত রহস্যে মোড়া। কারণ একটা তরুণ যুবদের মিছিল, মহাকরণকে লক্ষ্য করে, সেই মিছিলে এমন কোনো বিশৃঙ্খলা হচ্ছিল না, তাহলে সেখানে গুলি চালানোর প্রয়োজনীয়তা পড়েছিল কেন? 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয় সেখানে। নিহতদের স্মরণে 21শে জুলাই পালন করা হয় প্রতি বছর। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে এসছেন, পরবর্তীকালে তিনি যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন এবং তারপর প্রতি বছর তিনি 21শে জুলাই পালন করে আসেন। 21শে জুলাইটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রয়োজনীয় ছিল, নাকি একটা ডেট ছিল যাকে ভরসা করে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে পারেন? কেন বলছে এই কথা? 21শে জুলাই কিভাবে সেই তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে গেছেন। আমি দুটো প্রশ্ন রেখেছিলাম আজকে, পরবর্তী অতিথিদের কাছে যাওয়ার আগে দুটো প্রশ্ন আমি রাখবো। 21শে জুলাইয়ের মঞ্চে আমরা দেখেছি কি পালে পাগলু, ডান্স এরকমও দেখেছি, আর একটা বিচিত্র অনুষ্ঠান দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে 21শে জুলাইয়ে কি ঘটেছিল? 21শে জুলাইয়ের শহীদদের প্রপার ক্ষতিপূরণ, 21শে জুলাইয়ের শহীদদের বিচার, এবং যারা 21শে জুলাইয়ের নেপথ্যে মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে অ্যাকশন, অর্থাৎ কড়া পদক্ষেপ। যে কমিশন তৈরি হয়েছিল সেই কমিশনের রিপোর্ট কোথায়? সেই ফাইল আজ পর্যন্ত কেন রহস্যে ঢাকা? যদি মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে 21শে জুলাইটা পালন করতেন, তাহলে কেন এই প্রশ্নের উত্তরগুলো আজও অধরা? আজকে শুরু করেছিলাম রাজনৈতিক অপপ্রচার নিয়ে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে 21শে জুলাই নিয়ে যে অপপ্রচার এই যাবৎকালে হয়েছে, এটা বোধহয় সব থেকে বৃহত্তম হতে পারে।
প্রশ্ন আমার একটাই, 21শে জুলাইকে কি নিজের স্বার্থেই যাবৎকাল ব্যবহার করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর প্রশ্ন নম্বর 2, কেন লুকিয়ে রাখা হয়েছে 21শে জুলাইয়ের ফাইল? এতদিন ধরে কেন লুকিয়ে রাখা হয়েছিল? কেন এটাও বিজেপি সরকারকে এসে বার করতে হয়েছে? কি এমন রহস্য রয়েছে, কি এমন কারণ রয়েছে যে কারণে 21শে জুলাই সেলিব্রেট করা হয়েছে, পালন করা হয়েছে, অথচ ফাইলটাকে সামনে নিয়ে আসা হয়নি, ফাইল ওপেন হয়নি কেন? আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আরো দুজন অতিথি, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত সরকার। দুজনকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, আমি একটু আসি, একটু রিয়াকশন নিয়ে নিই শঙ্কুদেবের। শঙ্কুদেব, এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই জানি আপনারাও অনেকবার সরব হয়েছেন। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনিও হয়তো 21শে জুলাইয়ের মঞ্চে ছিলেন, কিন্তু বারবার করেই যারা এই ঘটনাটা বা এই মঞ্চের ব্যাকগ্রাউন্ড নেপথ্য ইতিহাসটা জানেন, তারা বারবারই দাবি করেছেন, সরব হয়েছেন যে 21শে জুলাইয়ের ফাইলটা ওপেন করা হোক। ফাইনালি আজকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 21শে জুলাইয়ের ফাইল ওপেন হবে। আমার দুটো প্রশ্ন ছিল, 21শে জুলাইটা কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইজ্যাক করে নেওয়া একটা অপপ্রচারের ওপর দাঁড়িয়ে? আর 2 হচ্ছে 21শে জুলাইয়ের যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ পরিবারের প্রতি এত আবেগ থাকতো, তাহলে আজ পর্যন্ত কেন সেই ফাইল ওপেন করা হয়নি? কেন আপনাদের সরকারকে এসে ওপেন করতে হচ্ছে? প্রথম কথা হচ্ছে 21শে জুলাই শুধুমাত্র একটি রাজনৈতিক টুল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন এবং মৃত্যু নিয়ে রাজনীতি করার যে একাধিক অভিযোগ আমরা কালে কালে করে এসেছি ওনার বিরুদ্ধে, তার সবথেকে বড় নির্লজ্জ উদাহরণ হয়েছে 21শে জুলাই। 21শে জুলাইয়ে তার যতজন কর্মী তার সাথে বেরিয়ে গিয়ে মারা গেছিলেন, সেই মৃত্যুর জন্য আদৌ তিনি দায়ী কিনা এটাও কমিশনের তদন্ত করে দেখা উচিত ছিল। এবং আমার দৃঢ় বিশ্বাস যে সে কারণেই আরও এমন কিছু তথ্য তার কাছে ছিল যেগুলো তিনি কমিশনকে প্রোভাইড করতে চাননি, তাই তিনি কমিশনের সামনে অ্যাপিয়ার করেননি। যেহেতু ওনার ডাকে, ওনার নির্দেশে এই ধরনের আন্দোলন সেদিন হয়েছিল, তাই সব থেকে প্রধান সাক্ষী হিসেবে তার অ্যাপিয়ার করা উচিত ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনারা দেখবেন যে তিনি সেই কমিশনের সামনে শুধু অ্যাপিয়ার করেননি এমন নয়, সেই কমিশনের রিপোর্ট হচ্ছে প্রকাশ্যেও নিয়ে আসেননি মুখ্যমন্ত্রী হিসেবে। উল্টে আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমি সারপ্রাইজ হয়েছিলাম প্রথম এটা জেনে, যেদিন প্রথম হচ্ছে যাদবপুরে মনীষ গুপ্তকে নিয়ে গিয়ে তিনি ক্যান্ডিডেট করেছিলেন। এবং আমার মনে আছে শোভন চট্টোপাধ্যায় উনি হচ্ছেন কোথা থেকে মনীষ গুপ্তকে ধরে বেঁধে নিয়ে এলেন, নিয়ে এসে বললেন আপনি ক্যান্ডিডেট হয়ে যান। এবং আমি আজকে প্রকাশ্যে বলছি যে মনীষ গুপ্ত যে 21শে জুলাইয়ের ঘটনার জন্য দায়ী ছিলেন, রেসপন্সিবল ছিলেন, সেটা প্রমাণ করেছেন মনীষ গুপ্ত এই গত কয়েকদিন আগে। তিনি দেখবেন হঠাৎ বলেছেন আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলাম, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিলাম। কেন? কারণ সুবিধা ভোগের চূড়ান্ত জায়গায় তিনি পৌঁছেছিলেন। তা আপনি ভাবুন, তিনি যাদবপুরের নির্বাচনে হারলেন, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হলেন, কি এমন সেটিং? আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেসের কাছে যে হেরে যাওয়ার পরেও তাকে এমপি করা হলো। তিনি সরাসরি সাইন করেছিলেন, তিনি তখন চিফ সেক্রেটারি ছিলেন। সেই ইনসিডেন্ট হলো, যাকে জেলে পুরে রাখা উচিত ছিল, যাকে তদন্তের আওতায় আনা উচিত ছিল, তাকে বাঁচিয়ে রাখা শুধু হলো না, তিনি মন্ত্রী হিসেবে হেরে গেলেন, তারপর নিয়ে গিয়ে তাকে এমপি করে দেওয়া হলো। এবং এখন দেখুন তিনি আবার তৃণমূল ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। এখন তিনি চেষ্টা করছেন কোনো না কোনোভাবে যদি বিজেপিতে আসা যায়, না হলে অন্তত ঋতর গলায় ঝুলে পড়েছেন, যে করে হোক সাবজেক্টে টিকে থাকতে পারেন। আমাদের বক্তব্য খুব স্পষ্ট, 21শে জুলাইকে রীতিমতো কমার্শিয়ালাইজেশন করা হয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চে উঠে পাগলু ডান্স গাইছে, আর্টিস্টদের নিয়ে আসা হচ্ছে টলিগঞ্জ থেকে, তারা নৃত্য পরিবেশন করছেন, তারা গান পরিবেশন করছেন। শহীদরা তো সব থেকে বেশি অবহেলিত। আপনি চলে যান প্রত্যেকটি শহীদের বাড়িতে, তারা বলবেন তাদের কথা কেউ মনে রাখেন না, তাদেরকে কেউ হচ্ছে একবার ঘুরেও তাদের ব্যাপারে খবর নেন না। আর আজকে আমি সারপ্রাইজ হয়েছি, ভাই আপনি মন্ত্রী ছিলেন, 15 বছর রাজত্ব করলেন, আপনার জমি জমা প্রপার্টি, আপনার হচ্ছে বাড়িতে ফ্লাইট, আপনার হচ্ছে যা তৈরি হলো তার হচ্ছে ম্যাক্সিমাম আপনি 21শে জুলাইকে ব্যবহার করে করলেন। আর যেখানে কমিশন বলল যে 25 লক্ষ টাকা করে তারা রেকমেন্ডেশন দিল যে দেওয়া উচিত যাদের ক্ষতি হয়েছে, তাদের হাতে মাত্র 2 লক্ষ টাকা ধরিয়ে দিলেন সরকার থেকে, সেই জন্য চলে গেলেন। মুখে লজ্জা শরম যতটুকু থাকা উচিত সেটা পর্যন্ত আপনার নেই। আর আমি আজকে আশ্চর্য হয়ে যাচ্ছি
যে আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী যে ফাইল ওপেন করেছেন, সেই ফাইল ওপেন করবার পর আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে এই ঘটনা তো এখনো কমপ্লিট ইনভেস্টিগেশনই হয়নি। এই ইনভেস্টিগেশনের প্রধান যিনি হচ্ছে মাথা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতায় আনা উচিত। অদ্ভুত, এটা আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই ডাকা হয়নি, মানুষ তো হাত তুলছিলেন বোধহয়। এটা নিয়ে এই শঙ্কুদার কথার সঙ্গে একটা মজার সেই সময়ের খবরের কাগজে বেরোনো একটি ঘটনার কথা উল্লেখ করি। 21শে জুলাইয়ের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিলেন জ্যোতিবাবুর সঙ্গে দেখা করতে। জ্যোতিবাবুকে তিনি চেম্বারে জিজ্ঞেস করেছিলেন যে 21শে জুলাই আপনার নেতৃত্বে এরকম ঘটনা ঘটলো কেন? জ্যোতিবাবু তার উত্তরে বলেছিলেন যে আপনাকে যদি কেউ চেয়ার থেকে ফেলে দিতে আসে তাহলে আপনি কি চুপ করে থাকবেন? তার উত্তরে তিনি বলেছিলেন যে তাহলে তদন্ত কমিশন গঠন করা উচিত। পরের জ্যোতিবাবুর উত্তরটা খুব মজার, যে আপনার যদি তদন্ত কমিশন গঠন হয় তাহলে আপনার কি মনে হয় যিনি আন্দোলনে ডাক দিয়েছিলেন তিনি সাক্ষী দিতে আসবেন? জ্যোতি বসু এতটাই সাক্ষী মানে সঠিক ছিলেন যে মমতা ব্যানার্জি কিন্তু সাক্ষী দিতে যাননি এবং সেই তদন্তের যে রিপোর্ট সেটাও আলো দেখেনি। আমি সুদীপ্তদার কাছে আসার আগে ছোট্ট জাস্ট কোন কোন জায়গাতে কনফিউশনগুলো রয়েছে আমি বলছি না, যে বোধহয় পশ্চিমবঙ্গের রাজনীতির সব থেকে বড় প্রতারণার নাম হচ্ছে 21শে জুলাই, সব থেকে বড় অপপ্রচারের নাম হচ্ছে বোধহয় 21শে জুলাই। এত মানুষ, এত দূর থেকে আসা যাওয়া, এত বাস, এত তাবু, এত ডিম ভাত 21শে জুলাইকে কেন্দ্র করে, এত নাকি আবেগ। আসলে 21শে জুলাই নেপথ্যে কি ছিল? 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা দ্বিচারিতার কথা তুলে ধরা যাক। যেরকম 2011 সাল তদন্ত কমিশন প্রথম গঠন করলো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তদন্ত কমিশন গঠন করা হোক, 21শে জুলাইয়ের রিপোর্ট আমরা ফাঁস করব। বেশ, তারপর কি হলো? কমিশনের মাথায় বসিয়ে দেওয়া হলো প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়কে। এই কমিশনের কাজ কি ঠিক করা হলো? কমিশনের কাজ ঠিক করা হলো 300-রও বেশি সাক্ষ্য গ্রহণ, রিপোর্ট তৈরি, একাধিক সুপারিশ। এবার আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। রিপোর্ট প্রকাশ করেনি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কিন্তু আজ পর্যন্ত সেই যে রিপোর্ট, সেই রিপোর্ট আজ পর্যন্ত সরকার প্রকাশ করলো না। কমিশন তৈরি হলো, কমিশনের মাথায় একজনকে বসানো হলো, কিভাবে কাজ করবে সব ঠিক হলো, রিপোর্ট কিভাবে তৈরি হবে তাও ঠিক হলো, কিন্তু সেই রিপোর্ট আর সামনে এলো না। 2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর 1993 সালের ঘটনার তদন্তের জন্য নতুন করে তদন্ত কমিটি তৈরি করলো, গঠন করা হলো। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই কমিটি তৈরি করলো। ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে আসা হলো। সুশান্তের নেতৃত্বে ওই কমিটিতে 300-র বেশি সাক্ষীর সঙ্গে কথা বলে একটা রিপোর্ট তৈরি করা হলো, বেশ কিছু সুপারিশ জমা দেওয়া হলো, কিন্তু সেই রিপোর্ট দিনের আলো দেখলো না, কোনোদিনও জনসমক্ষে এলো না। তাহলে কিসের জন্য, কাদেরকে আড়াল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে সমস্ত ধামাচাপা দিয়ে দিলেন? কেন শুভেন্দু অধিকারীকে 21শে জুলাইয়ের ফাইল খুলতে হচ্ছে? যদি 21শে জুলাইয়ের ফাইল খোলা হয় তাহলে আর কোন বড় পর্দা ফাঁস হবে? শুভেন্দু অধিকারী কি বলছেন এটার প্রেক্ষিতে এই তৃণমূলের 21শে রাজনীতি নিয়ে একবার শোনাবো আমি। তবে আসছি সুদীপ্তদার কাছে। কমিশন অনেক আগে রিপোর্ট দিয়েছে। রাজ্য সরকার কর্তৃক গঠিত 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের তদন্ত কমিশনের পর্যবেক্ষণ সুপারিশে পরে আসার আগে এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের কাছে রাখছি। 1 নম্বর, লেট বুদ্ধদেব ভট্টাচার্য, শ্রী এন কৃষ্ণমূর্তি চিফ সেক্রেটারি দিদেন, শ্রী মনীষ গুপ্ত হোম সেক্রেটারি দিদেন, তুষারকান্তি তালুকদার কমিশনার অফ পুলিশ, সব ওই সময়ের, শ্রী কনওয়ালজিৎ সিং জয়েন্ট কমিশনার অফ পুলিশ। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না, তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি।
তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে। আই বিলিভ that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. It is quite apparent why the commission could not take his name or hold Monish Gupta responsible. আমি সুইতুতার কাছে আসছি সরাসরি। সুইতুতা, যেটা দিয়ে আমি শুরু করলাম, যদি এত কনফিউশন থাকে, আজকে অনেকেই মুখ খুলছেন, আজকে ফিরহাদ হাকিম থেকে শুরু করে মদন মিত্র থেকে শুরু করে অনেকেই মুখ খুলছেন বা হয়তো আরও খুলবেন। এখন ঋত তৃণমূল কোন তৃণমূল কোথায় গিয়ে কীভাবে সেলিব্রেট করবে তা নিয়ে একটা বড় কনফিউশন। একটা দিন তার চারখানা মঞ্চ তৈরি হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসটা করলেন বা যারা সেই সময় ছিলেন বা শুরু থেকে ছিলেন, তারা আজ পর্যন্ত এই এত বড় অপপ্রচার নিয়ে কেউ কোনো মুখ খুললেন না। এত বড় অপপ্রচার নিয়ে এতদিন ধরে একটা সরকার চললো এবং বাংলার মানুষকে এইভাবে বোকা বানিয়ে গেল, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মুরগি বানিয়ে গেল। এটা কি করে হয় বলুন তো? দেখো, যখন 21শে জুলাই ঘটেছে তখন আমাদের 13-14 বছর বয়স, অনেক ছোট। পরবর্তীকালে আমরা যখন আমাদের সিনিয়রদের থেকে এই ব্যাপারটা শুনি, জানতে পারি, তখন আমরাও আবেগপ্লুত হয়ে আমরাও সকলে এই মিছিলের সাথে, আমি কর্মী হিসেবে বহুবার গেছি। আর শঙ্কুদা আছেন এখানে, ও ভালো বলতে পারবে আরও, যে আমার পরবর্তীকালে আমি যখন আর একটু পার্টিতে একটু দায়িত্ব দিল আমাকে, বক্সিদা, সুব্রত বক্সি আমাদের কৃষ্ণ প্রতাপদের দায়িত্ব দিল যে আমরা বাইরে একটা ক্যাম্প হয়, সেই ক্যাম্পে লস্ট অ্যান্ড ফাউন্ড, ওই মেট্রো ঠিক সিনেমার উল্টো দিকে, আমরা ওখানেই বসে থাকতাম। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত পরিষেবা দিতাম, যাতে আমাদের কর্মীরা যারা সুশৃঙ্খলাভাবে আসছে তারা যেন সুশৃঙ্খলাভাবে নিরাপদভাবে বাড়ি ফেরে। বহু বছর ধরে আমরা এই কাজটা চালিয়ে গেছি এবং আমরা কর্মীদের জন্যই মূলত চালিয়েছি। কিন্তু মঞ্চে যেটা দেখা যেত, মঞ্চের সামনের দিকে টলিউড বলিউডের লোকেরা, সেলিব্রিটি, তারপরেই এমপি, ওই একই রোতে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং মিনিস্টাররা বসে থাকতো, এমপিরা বসে থাকতো, পেছন দিকে এমএলএরা, তার পেছন দিকে গান গাইতেন। আমি বলছি এটা, আপনি বলতে দিন। তার পেছনে দেখবেন সব কিছু গুরুত্বপূর্ণ নেতা যারা মানে খুব ক্লোজ, তারা ওই মঞ্চে জায়গা পেত এবং উঠে যেত। এবং যারা ধরুন আরও পরবর্তীকালে দেখা যাচ্ছে যারা আমাদের বসের খুব কাছের লোক, তারাও গিয়ে উঠে যেত, তাদের কিছু লাইসেন্স পারমিট লাগতো না। তো এরমভাবে চলতো, হই হই করে চলতো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের তো একটা দায়বদ্ধতা থাকে, কর্মীরা যারা আসছে আমরা আমাদের কাজটুকু করতাম বিকেল 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত থেকে। পার্টি ওভার হয়ে গেছে, মিটিং ওভার হয়ে গেছে, 12টা 1টা 2টোর ওভার হয়ে গেছে, আমরা 5টা পর্যন্ত, বাবু বক্সিদা আসতেন আমাদের সাথে বসে, অনেকেই থাকতেন, আমরা সকলেই জানে, আমরা আমাদের কাজটুকু বুঝতাম এবং কর্মীরাও যথারীতি তারা তাদের নিষ্ঠতার সাথে দেখে এই আসতো এই অনুষ্ঠানে। কিন্তু এখন যা ঘটনা জানতে পাচ্ছি, যেরমভাবে সে মানে প্রকাশিত হচ্ছে না ইনভেস্টিগেশন রিপোর্ট, তাতে এটা শুনে খুবই খারাপ লাগছে। যারা মন্ত্রী হলো, আমি বর্তমান মুখ্যমন্ত্রীর কথা তুলেই বলছি, এটা তো খুব কনফিডেন্সিয়াল ফাইল, এটা জেনারেলি ক্যাবিনেট থেকেই এটা সিদ্ধান্ত হয় বা পার্টির ওপরের নেতারা জানতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যারা ধরুন, আমিও 1993 ঘটনা আমি জানি না, কারণ আমরা সবাই সেই সময় একেবারে নিতান্ত শিশু, 90s কিড যারা। কিন্তু ঘটনা হচ্ছে এই মানে নিউজ চ্যানেলে বিভিন্ন ডিবেটে সিপিএম এর অনেক বক্তা, বিজেপির অনেক বক্তা, তারা বিভিন্ন সময় বলেছেন যে 21শে জুলাই নিয়ে ফাইল কেন সামনে আসেনি, কেন সেই ফাইল চেপে দেওয়া হয়েছে, কি করে মনীশ গুপ্ত টিকিট পান, এগুলো তো বারবার করে বলা হয়েছে। আপনারা এখন জানছেন যারা এমপি হয়েছে, পার্টির বেনিফিশিয়ারি পদে ছিল, তারা কোনোদিনও মুখ খোলেনি, তারা মুখ তোলেনি, তাদের কি অসুবিধা ছিল, কি সুবিধা ছিল, প্লেজার ভোগ করেছে। এখন হঠাৎ করে তারাও বলছে যে তারা এটা নিয়ে জানতো না। ইভেন কি তাদের মধ্যে কিছু জন তো সাক্ষী ছিল। আমি তো এখন তো মানে অনেক কিছু আসছে ফাইল, আমরা এবার ক্যাবিনেটের ফাইল, ক্যাবিনেটের কাছে, এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের এটা দায়িত্বে ছিল। এটা আমি আর কি বলবো, আস্তে আস্তে পার্টিটা তো 2016 পর থেকে দেখতে পাচ্ছি পুরো কমার্শিয়ালাইজ হয়ে গেল। যারাই পার্টির সাথে যুক্ত, যারা পার্টিতে প্রিভিলেজ ভুক্ত পজিশনে ছিল, তারা সকলেই তো দেখছি কয়েকশো কোটি টাকার নিজে মালিকই না। 1-2 কোটি টাকা তো বাদ দেন, এখন যে মোটামুটি যারই সম্পত্তি 2-1টা ফ্ল্যাট আছে তারাই করে। এত বড় মিথ্যেটাকে নিয়ে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস আপনাদের পছন্দের দলটা পশ্চিমবঙ্গের মানুষকে এবং দলের কর্মীদেরকেও তাদেরকে বোকা বানিয়ে গেছে। আপনাকে আমি একটা কথা বলছি, কর্মী যারা জেনুইন কর্মী, যারা ধরুন পার্টিটাকে আবেগ ভালোবাসা দিয়ে করতো,
তারা 2016-র পর ক্রমশ ব্যাহত হতে লাস্টে 21-এর পর আরও যেটা দুর্ভাগ্যবশত দেখলো যে বামপন্থী নেতাদের হাতে আস্তে আস্তে পুরো দলের ক্ষমতাটা চলে যাচ্ছে। আজ এই যে শাওনি ঘোষ, উনি তো একটা বামপন্থী অ্যাটিটিউডের মানুষ, উনি তো পার্টিতে হঠাৎ করে যুব নেতা, এইরকম ধরনের হতে পার্টি আস্তে আস্তে সবাই আজকে বেশ অসহায়। 98 পর্যন্ত যে হয়েছে, আমি তখন যথেষ্ট যুবক শিশু নই, সেই সময়ের পুরো আয়োজনে মেনলি সকাল থেকে দেখা যেত একজনকে, তার নাম মদন মিত্র, আর তার তদারকি করতেন সোমেনদা। 98 পর্যন্ত সেই ট্রেন্ড ছিল, মূলত কংগ্রেস নেতারা ওটার আয়োজন করছেন, মূলত শোকের উৎসব, ভাষণ টাষণ দিতেন। একেবারে শেষের দিকে মমতা ব্যানার্জি আসতেন, তিনি ভাষণ দিতেন। 98-এর পরে তৃণমূল প্রতিষ্ঠার পরে পুরো ব্যাপারটা ঘুরে যায়। না, আমি তো সেটাই বলছি যে অথচ এতদিন ধরে তারা কেউ জানতেন না। মদন মিত্র, ববি হাকিম, তারা কি বলছেন আজকে 21শে জুলাই তার পালন, তার সেলিব্রেশন এবং এই ফাইল নিয়ে একবার ঝট করে শুনবো। মনীশ গুপ্তর ভূমিকা নিঃসন্দেহে ভালো ছিল না, এতদিন বলতে হয়েছে ভালো ছিল, কিন্তু এখন দিন এসছে সব কিছু প্রকাশ করার। এবং আমরা লক্ষ্য করেছি তৃণমূল কংগ্রেসে যাদের যাদের ভূমিকা ভালো ছিল না, তাদেরই সব থেকে ভালো ভালো জায়গায় বসানো হয়েছিল, কোলে বসানো হয়েছিল। আমি জানি না তার কারণ কি। আজও আমরা তৃণমূল কংগ্রেসের থেকে 21শে জুলাই করছি, এবং কোনো পন্থী নয়, বেশিরভাগই এমএলএ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, প্রায় সব এমএলএ একসাথে আছি। তারা মনে ঠিক করেছি যে 21শে জুলাই আমরা শহীদ তর্পণ করব। যেভাবে 21শে জুলাই শহীদ তর্পণ থেকে সেলিব্রেশনের পরিণত হয়েছে, সেটা নিশ্চিতভাবে আমাদের মনের ভেতরে আপত্তি ছিল। হ্যাঁ, সাহস পাইনি, প্রতিবাদ করতে পারি। কত বড় পরিহাস! আমি সত্যি আজকে কি বলে শেষ করবো আমি জানি না। বিমল শঙ্কর নন্দর কাছে আসবো শেষ বক্তব্য, তবে তার আগে বলি 21শে জুলাই শহীদ পরিবার তুমি কার? এই মুহূর্তে 4 ভাগে হচ্ছে 21শে জুলাই। ভাবতে পারেন যে সবাই নাকি নিজের মতো করে তর্পণ করবেন, পালন করবেন, সেলিব্রেট করবেন শহীদদের উদ্দেশ্যে। তাহলে এতগুলো বছর ধরে কে কি করলেন? কোথায় যাবেন শহীদদের পরিবার? কোন মঞ্চে? 4টে ভাগ করে দেওয়া হয়েছে। পিসি ভাইপো তৃণমূল, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বিড়লা তারামণ্ডলে পালন করছেন 21শে জুলাই। অন্যদিকে ঋতব্রতর তৃণমূল কংগ্রেস, সেই ঋত তৃণমূল, তারা গান্ধী মূর্তির পাদদেশে পালন করছেন 21শে জুলাই। অন্যদিকে কাকলি সুদীপ বন্দ্যোপাধ্যায়, এরা আবার 21শে জুলাই পালন করছেন দিল্লিতে, রাজঘাট দিল্লি, সেখানে তারা 21শে জুলাই পালন করছেন। এবং বহু বছর বাদে প্রদেশ কংগ্রেস, যদিও প্রদেশ কংগ্রেস না, যুব কংগ্রেসের মিছিল ছিল সেটা, কিন্তু প্রদেশ কংগ্রেস ভাবছে এই মৌকায় আবারও আমাদের জিনিস আমরা ফিরিয়ে নিই। তো শহীদ মিনার চত্বরে তারা পালন করছে 21শে জুলাই। বিমলদার কাছে আসছি। বিমলদা, রাজনৈতিক অপপ্রচার নিয়ে আজকে গোটা শোটা করছিলাম। তৃণমূল কংগ্রেসের মানে এই 21শে জুলাইয়ের থেকে বোধহয় এত বড় মিথ্যে অপপ্রচার, মানুষকে বোকা বানানো বোধহয় আর উদাহরণ সাম্প্রতিক সময় দেখতে পাওয়া যাবে না। কি বল? কথা বলি, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা চালিয়েছিলেন তার ব্যর্থতা বৈধকরণের একটা মাধ্যম ছিল 21শে জুলাই এই সভা। কারণটা বলি, 21শে জুলাইটা হয়েছিল একটা অদ্ভুত দাবিতে। অদ্ভুত দাবি কেন? যে চালু করতে হবে, ফটোসহ পরিচয়পত্র ছাড়া ভোট করতে দেওয়া যাবে না। খুব ভালো দাবি। তো ওই দাবি করতে গেলে যেটা দরকার ছিল নির্বাচন কমিশনকে ঘেরাও করা, ওখানে যাওয়া। ওটা রাইটার্স বিল্ডিং কেন ঘেরাও হয়েছিল? এর উত্তর কিন্তু মমতা ব্যানার্জি দিতে পারেন না। তার বহু অদ্ভুত ভৌতিক রাজনীতির এটা এক ধরনের রাজনীতি ছিল। দ্বিতীয় হচ্ছে, তখন সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের পুলিশ যা করেছিল অত্যন্ত অন্যায় করেছিল, অমানবিকভাবে মানুষের দিকে গুলি চালিয়েছিল। যে মানুষগুলো এসেছিল তারা জানতো যে রাইটার্স বিল্ডিং দখল করে জীবনে কিচ্ছু হবে না। কি করার দরকার? অন্তত পশ্চিমবঙ্গটাকে বদলানো দরকার। এই ভয়ঙ্কর সিপিএমের অপশাসন থেকে পশ্চিমবাংলাটাকে বদলাতে হবে। মানুষগুলো মারা গিয়েছিল, কেউ জখম হয়েছিল। এক পুলিশ অফিসার শুনেছি মমতাকে বাঁচাতে গিয়ে চাকরিটা খুইয়েছিলেন, আজ অবধি তিনি নাকি চাকরিটা ফেরত পাননি, যা শুনেছি।
এই মানুষগুলোকে তার সত্যিকারের যদি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল পশ্চিমবাংলাকে সুশাসন দেওয়া। তিনি 15 বছর পশ্চিমবাংলাকে একটি কুশাসন ইচ্ছে করে উপহার দিয়েছেন, একটা ক্রিমিনাল গভর্নমেন্ট উপহার দিয়েছেন, একটা ক্রিমিনাল গ্যাং তৈরি করেছিলেন, যেই গ্যাংয়ের গ্যাং লিডার তিনি নিজে হয়ে বসেছিলেন, সেটাও হয়নি। নিজের ওই এচড়ে পাকা ভাইপোটাকে নামিয়ে দিয়েছিলেন পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতে, ফলে যা আবার তাই হয়েছে। ফলে এখন আর রাস্তায় কেঁদে লাভ নেই, অনেক কান্না এদের বাকি আছে, তো অনেক কাঁদতে হবে এদের বসে বসে। এইটুকু বলি যে 21শে জুলাই পরবর্তীকালে উনি যেটা করেছেন, 21শে জুলাইকে এক শ্রেণীর মিডিয়া, তোমরা যাদের বলো মিনমিনে মিডিয়া, ওরা এটাকে এমন একটা করেছিল যেন স্বয়ং পোপ একেবারে থেকে সারমন ঝাড়ছেন আর কি। উনি ওখানে এখানে দৌড়ে দৌড়ে নানা রকম বলতেন, পরের দিন কাগজে বলতো তৃণমূলের কর্মীরা পশ্চিম বাংলার মানুষরা কি ইয়েতে ধৈর্য ধরে শুনছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, কি বার্তা দেন, মানে যেন পোপ একেবারে তার প্রাসাদ থেকে কি বার্তা দেন সবাই শুনছে, কেউ কিচ্ছু শুনতো না। একটা ইম্পর্টেন্ট রাস্তা দখল করে বসে যেত, কিছু লোক ডিম ভাত খেত, খেয়ে এদিক ওদিক চলে যেত। আরো একটা 21শে জুলাইতে আরো কিছু কিছু দেখেছিলাম, এই মানে শো অনেকে দেখে সেই সব কথাবার্তা বলবো না। শোভাবাজার বা খিদিরপুরের কিছু বিশেষ এলাকায় জনসংখ্যা বেড়ে যেত, লোক সংখ্যা, সেগুলো জানতাম, দু একবার পাস মানে গাড়ি নিয়ে যেতে যেতে দেখেছি। এগুলো বললে এসব লাজ লজ্জা নিয়ে আমার একটু রয়েছে, প্রফেসরি করতাম, সেই জন্য আর এসব বলছি না। শুধু এইটুকু বলি, 21শে জুলাইকে ভাঙিয়ে এই দলটা, এই মমতা ব্যানার্জি, এই তার এচড়ে পাকা ভাইপো, এরা অনেক করে খেয়েছে, এবার শেষ হয়ে গেছে। 21শে জুলাইয়ের এই যে স্মৃতি, মানুষগুলোর স্মৃতি থাকবে, কিন্তু এদের এই যে হাইপ তুলেছিল, অসততা তুলেছিল, তার স্বাভাবিক মৃত্যু আজকে আজকে বিধানসভায় যা করার মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এই পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের বুকে রাজনৈতিক সব থেকে বড় অপপ্রচার, সব থেকে বড় রটনা, সব থেকে বড় রাজনীতির যে অ্যাডভান্টেজ, সেটার বোধহয় পর্দাফাশ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক অনেক কিছু বোধহয় স্পষ্ট হয়ে যাবে যে আসলে কিভাবে 21শে জুলাইকে নিজেরা হাইজ্যাক করে তার অ্যাডভান্টেজ নিয়ে গেছে এতগুলো বছর ধরে একটা পলিটিক্যাল পার্টি। আজ এই পর্যন্ত বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।